চাকরি বাতিল মামলায় খুব গুরুত্বপূর্ণ নির্দেশ এবার হাইকোর্টের তরফ থেকে, এবং যাতে চাপে পড়ে গেল রাজ্য এবং এসএসসি। যারা এখনো পর্যন্ত চিহ্নিত অযোগ্য তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ করতে হবে, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই এসএসসিতে নিয়োগ করতে হবে। যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই কলকাতা হাইকোর্টের তরফ থেকে। নির্দিষ্ট চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। চাকরি বাতিল মামলায় হাইকোর্টের নির্দেশে এবার রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন চাপে। নির্দিষ্টভাবে চিহ্নিত যারা অযোগ্য নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন না। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল যারা হয়েছিলেন যে সমস্ত চাকরি প্রার্থীরা তারাও অংশ নিতে পারবেন না, এই সওয়াল করা হয় এসএসসি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় এমন মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে, মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। এই সওয়াল করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এত বড় দুর্নীতি হয়েছে, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তারপরেও এটা বলবেন, এই প্রশ্ন করেছেন বিচারপতি। সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেল অযোগ্য প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ যে আসন্ন যে পরীক্ষা এসএসসির, সেই পরীক্ষায় তারা অংশ নিতে পারবেন না। এমনকি যদি কোনো অযোগ্য প্রার্থী যারা নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর চিহ্নিত হয়েছেন তারা ফর্ম ফিল আপ করে থাকেন, সেই ফর্মটাও কিন্তু বাতিল করতে হবে। রাজ্যের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্ট কোথাও এমনভাবে কোনো নির্দেশিকা দেয়নি যে অযোগ্যরা তারা কোনো পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। হাইকোর্টের বক্তব্য, এটা আপনারা কি বলছেন? কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, এবং আপনাদের এই যুক্তি কীভাবে গ্রহণযোগ্য? যা আমরা খবর পাচ্ছি অযোগ্য প্রার্থীরা এবং কমিশনের তরফ থেকে তারা আলোচনা সিদ্ধান্ত শুরু করেছে, তারা অবশ্যই কিন্তু ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু রয়েছে। পার্থ বালার সঙ্গে অর্ণবাংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। আর এই বিষয় নিয়ে আইনজীবী ফেরদৌস শামীম, তার বক্তব্য কি শোনাবো? এবং যারা চাকরি না অর্থাৎ চাকরি হারিয়ে এই মুহূর্তে বসে রয়েছেন ন্যায্য অধিকারের জন্য, তারা একই রকম ভাবে সওয়াল করে যাচ্ছেন, আজকে হাইকোর্টের নির্দেশের পর তাদের বক্তব্য কি শোনাবো। আজকে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল, পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিল, আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না। ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, যেহেতু 14 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল, তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন। এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি, ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না, যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে। হাইকোর্ট বলেছে যে চিহ্নিতরা বসতে পারবে না। এখন সেই চিহ্নিতদেরকে তো চিহ্নিত করে তবে তো তারা তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছে, হয়তো সেটা কে জানে। যদি করে দিয়ে থাকে তাদেরকে চিহ্নিত যদি না করে, পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে। কারণ পরবর্তীকালে যখন পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে, তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল, তখন কি হবে? তখন এত ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ভাগ্য তো সেই তো আইনি জটিলতায় ঝুলে গেল। বাতিল কিভাবে করবে, কি প্রসেসে করবে, সেটা পুরো দায়িত্ব কিন্তু এসএসসিরই। এতদিন পর্যন্ত যে কোনো টেন্টেড ফিল আপ করেনি সেটা তো আমরা জানতে পারবো না, সেটা একমাত্র জানতে পারবে কারণ কারা যোগ্য, কারা অযোগ্য, কারা চিহ্নিত দাগি, কারা দাগি নয়, সমস্ত তথ্য কিন্তু রয়েছে এসএসসির কাছে। একমাত্র এসএসসি পারে এটাকে সেগ্রিগেট করতে। যারা চাকরি হারিয়েছেন তারা এসএসসির ওপরে এখনো পর্যন্ত আস্থা এবং ভরসা রাখছেন, কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি কি বলছেন শুনুন। হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে
যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী, অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কি করতে হবে। এরপরে তাহলে এসএসসি স্কুল সার্ভিস কমিশন কি করতে চলেছে, কিভাবে তাহলে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে, কারণ ঝাড়াই বাছাই পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাহলে কি পুরো নিয়মে বদল আসতে চলেছে? এখনো পর্যন্ত সূত্র মারফত কি কি খবর জানা যাচ্ছে আমরা জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষকতার জন্য 9, 10, 11, 12 এর জন্য তার যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু চলছে। নিয়োগ প্রক্রিয়ার যে প্রথম ধাপ বলা যেতে পারে, অর্থাৎ যেটা আবেদন করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে চলছে। এখন এই প্রথম ধাপ হচ্ছে আবেদন করা, এরপরে আরো অনেকগুলো ধাপ হয়, তারপরে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। এই যে আবেদন করার প্রক্রিয়া, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে আবেদন করার প্রক্রিয়াতে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে সাধারণভাবে কোনো ঝাড়াই বাছাই পর্ব চলে না। এরপরে আবেদন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা এডিট অপশন দেওয়া হয় আবেদনকারীদের। যদি আবেদনের সময় তারা কোনো নম্বর লিখতে বা কোনো তথ্য লিখতে ভুল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই এডিট অপশনের মাধ্যমে তারা সেটাকে সংশোধন করতে পারেন। এখন এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে আবেদন প্রক্রিয়াটা, সেই আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পরে এডিট অপশন যখন শুরু হবে, তখন যদি এটাকে কার্যকর করা যায়, সেই বিষয়ের দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। শুধু তাই না, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে সার্টিফিকেটে, অনেকে আবেদনের সময় যে নম্বর পেয়েছেন বলে তিনি দিচ্ছেন বা তাদের সার্টিফিকেট আছে বলে দিচ্ছেন, সেটা অনেক সময় কিন্তু জাল হয় বা ভুল হয়। সেটাও কিন্তু কার্যত যখন ঝাড়াই বাছাই পর্ব শুরু হয়, অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যখন পার্সোনালিটি টেস্ট শুরু হয়, সেই সময় কিন্তু সেগুলো ঝাড়াই বাছাই হয়। ফলে সেই সময়ও কিন্তু এই বিষয়টা সেক্ষেত্রে কার্যকর করার কথা ভাবা যেতে পারে। তবে এই মুহূর্তে আবেদন যেরকম ভাবে চলছে সেরকম ভাবেই চলবে, এমনটাই জানা যাচ্ছে। পরবর্তীকালে এডিট অপশন খোলার সময় বা অন্য যে বিষয়টা, অর্থাৎ সেক্ষেত্রে এডিট অপশন খোলা অথবা ঝাড়াই বাছাই পর্ব যখন শুরু হবে, তখন বিষয়টাকে কার্যকর করার কথা ভাবা হবে। তবে এক্ষেত্রে মূল নজর কিন্তু শিক্ষা দপ্তরে থাকছে সুপ্রিম কোর্টের উপরে, যেখানে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রিভিউ পিটিশন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখান থেকে যদি ইতিবাচক কোনো নির্দেশ আসে, তাহলে কিন্তু সেটাই মূল কার্যকর। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।